ই বাবা, গেটে কেউ তালা দিয়ে চলে গেছে, গেট খুলছে না, আর আমি ভিতরে বন্দি। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মিস বং রভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমার আলবেনিয়াতে দ্বিতীয় দিন। আজকে হলো এপ্রিলের 7 তারিখ। তো এই হলো আমার হোটেল রুম, যেটা আমি চেক আউট করবো, যেটা আমি আগের ভিডিওতে বললাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাবো। তো বেসিক্যালি আমি হোটেলে ঢুকেই কি করি, সব জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলি। তো সেই জন্য আমি সেরকম কিছু দেখাই না। তো এখন জাস্ট তাও এদিক ওদিক ছোড়া আছে, বাট ওই 3টে জ্যাকেট রেখেছি, কারণ যেখানে যাবো জ্যাকেটগুলো জাস্ট গাড়ির পেছনেই রেখে দেবো, লাগেজে নেবো না। তো যাই হোক, আমি টুক করে রুম ট্যুরটা দিয়ে দিই আপনাদেরকে, তারপরে এখান থেকে বেরিয়ে আজকে একটা দারুণ জায়গায় যাব, সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে আমি আপনাদের অলরেডি হোটেলের বাইরেটা দেখিয়েছিলাম, মানে রুমের বাইরেটা। তো রুমের বাইরেটা হলো এই জায়গাটা। আমি দেখিয়েছিলাম যে আমার রুম নাম্বার হলো 3, আর এরম ভাবে ঢুকে এখানে একটা এরম ক্লজেট মতো পড়ে। এখানে আমার জুতো, টুপি আর জল কিনেছিলাম, টয়লেট পেপার রয়েছে এক্সট্রা। আর এই হলো বাথরুমটা। বাথরুমটা অ্যাকচুয়ালি পুরো ভিজে যায়, কারণ এখানে মানে ইউজ করার পরে এখানে কোনো দরজা, মানে কাচের কোনো দরজা টাইপের নেই বা কভার টাইপের নেই, যেটা জলটাকে প্রোটেক্ট করে। তো জল পুরো বাথরুমে ছড়িয়ে যায় ওইখানটা ইউজ করলে। তো এই হলো সেটা, টাওয়াল। আর এই হলো রুমটা, ভীষণ সুন্দর আর কোজি একটা রুম। তো এখানে একটা খাট রয়েছে, দুপাশে 2টো বেড টেবিল রয়েছে, আর এইখানে ওই রিমোট রয়েছে এসির জন্য। এসিটা রাতে এখানে লাগে, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা হয়। তো এসিটা অ্যাকচুয়ালি হিটার হিসাবে ব্যবহার করা হয়। আর একদম খাট থেকে উঠেই এখানে একটা দারুণ ভিউ, পুরো শহরের আর কি, পাহাড়, আর ওই দিকটা হলো শহরটা। তো এরকম সুন্দর একটা ভিউ এখানে। আর এই জায়গাটা হলো পার্কিংটা। এখন বাজে সকাল 10:30, আর আমি এখনই বেরিয়ে যাব, জাস্ট আর 5 মিনিটে বেরিয়ে যাব। আমার সবকিছু রেডি, লাগেজ আমি অলরেডি নিচে রেখে এসেছি গাড়িতে, খালি এই 3টে জ্যাকেট আর ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে পড়ছি এখন এখান থেকে। বাকি আরে বাবারে, যা যা রাখার সব রেখে এসেছি, হাতে আর জায়গা নেই, এরকম ভাবে ধরে আছি। এখন এখানে ঠান্ডা হলো 11 ডিগ্রি। জ্যাকেট এখনো পরিনি, কারণ জাস্ট এক্ষুনি উঠবো আমি গাড়িতে। আর হ্যালো, it was very nice to stay here. Wow, oh, very nice. Oh, thank you very much. Thank you very much. Have a very nice day. Thank you. All is good. All is good. All is good. যা উনি যিনি ছিলেন, উনি হলো এই যে হোটেলটা, তাকে মানে হোটেলটা ওন করেন আর কি। ভীষণ মিষ্টি ব্যবহার ওনার, ভীষণ আপ্যায়ন করেছে একদম নিজের মতো করে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আমি ব্রেকফাস্ট একদম ঘুম থেকে উঠে এরকম ঢুলো ঢুলো চোখে করছিলাম বলে আমি আর দেখাইনি, জাস্ট ঘরের বাইরেই। তো এসে রোজ জিজ্ঞেস করছে ঘুম হয়েছে কিনা। উনি জার্মান বলেন, মানে আলবেনিয়ান বলেন আর জার্মান বলেন। তো আলবেনিয়ান তো একটু বুঝি না, জার্মান একটু একটু বুঝতে পারছি, কারণ ডাচের সাথে খুব মিল জার্মানের। তো আপনাদের গাড়িটা একবার দেখাই। এই হলো গাড়িটা। হ্যালো, এই হলো গাড়িটা। খুব পাওয়ারফুল গাড়ি, ভীষণ একদম চকচকে নতুন গাড়ির মতো গাড়ি দিয়েছে। আমি অ্যাকচুয়ালি ফোনেই ভিডিও করি, আর আমাকে এই ফোনেই ম্যাপ দেখতে হবে। ইউজুয়ালি আমার কাছে আরেকটা এক্সট্রা ফোন থাকে ম্যাপ দেখার জন্য বা কিছু, বাট এইখানে এটা যেহেতু ইউর বাইরে, আমি সিম নিয়েছি এখানকার, কিন্তু নেটওয়ার্ক লাগছে না। প্লাস আমার কাছে এয়ারলো বলে একটা অ্যাপ আছে, সেখান থেকে অনলাইনেও সিম কেনা যায়, সেটারও নেটওয়ার্ক লাগছে না। তো ওই অফলাইন যে ম্যাপ হয়, সেটাকে আমি ডাউনলোড করে রেখেছিলাম। আমি সব জায়গায় সেটা করি যদি কখনো গড়বড় হয় সেই জন্য। তো সেটাই এখন ওইটা দেখেই যেতে হবে। তো চলুন তাহলে আবার শুরু করে জাস্ট ম্যাপটা এখন দেবো, দিয়ে আবার ডেস্টিনেশনে গিয়ে দেখা হবে। হ্যালো, আবার চলে এসেছি। দীর্ঘ 3 ঘন্টার পর এসে পৌঁছেছি একটা জায়গায়। জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং। তো আমি এসেছি ইউরোপের সব
সব থেকে পুরনো গ্রামে, আর এই গ্রামটার নাম হলো লিন। অ্যালবেনিয়া কিন্তু ভীষণ রিচ হিস্ট্রিতে, সঙ্গে এই গ্রামটাও। তো বলা হয় যে এই যে গ্রামটা, সেখান থেকে প্রথম বসতি শুরু হয়েছিল এবং চাষবাসের যে প্রথাটা সেটা কিন্তু এখান থেকেই চালু হয়েছিল। তো এই যে গ্রামটা সেটা পুরো 8,000 বছর পুরনো, ভাবা যায় 8,000 বছর। তো এখন এখানটা এসছি, উপরে একটা জায়গায় গাড়িটাকে পার্ক করেছি, যখন যাব আমি দেখাবো। এই গ্রামে শুনেছি একটা খুব সুন্দর চার্চ আছে, যে চার্চটা 5ম শতাব্দীতে তৈরি হয়েছিল। চার্চের মার্বেলগুলো মানে নিচের ফ্লোরগুলো সেগুলোও নাকি এখনো একই রকম। তো ঠিক আছে, আমি এবার চারিদিকটা দেখাই। গ্রামটা আপনাদের দেখে জানি না কিরকম লাগবে, মানে হ্যাবক কিছু ওই তালাসনাল টাইপের কিছু নয়, যেটা আমি পর্তুগালে দেখিয়েছিলাম, কিন্তু একটা দারুণ ব্যাপার আছে, আমার তো দারুণ লাগছে। চলুন দেখি আশপাশটা। এতক্ষণ আমি কথা বলছিলাম এখান থেকে হাঁটতে হাঁটতে, তো আমি জাস্ট মানে আমি জানি না কোথায় কি, আমার নেটটা এখানে ঠিক মতো চলছে না, তো আমি জাস্ট এরম করেই হাঁটতে থাকবো। এটা খুব একটা বড় গ্রাম নয়, এইগুলো নতুন বাড়িঘরদর, কিন্তু এইগুলো দেখুন এখনো এইরকম ধরনের ঘরবাড়ি এখানে রয়েছে। প্রচুর ভেড়ার চাষ হচ্ছে দেখলাম, এরকম মোরগ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এই গ্রামটা কিন্তু পাহাড়ের অনেক ওপরে। এখন এখানে টেম্পারেচার হলো 1 ডিগ্রি, রীতিমতো কিছু কিছু জায়গায় আমি দেখছি বরফ জমে রয়েছে। ওই যে ওখানে একজন চিৎকার করছে। তো আমি এই দিকটা আস্তে আস্তে নিচে নামছি, হয়তো এই দিকটা না গিয়ে আমি একটু চার্চটা খুঁজি আগে। এই যে দেখুন, ওই অবধি গেছিলাম, ওখান থেকে উঠে আসছি, বললাম না রাস্তা এখনো বরফ। এই যে ধারে ধারে এখনো স্নো হয়ে রয়েছে। এইগুলো দেখে বোঝা যায় এগুলো কিন্তু স্নো এরকম সাদা, মানে এটা জাস্ট হয়তো কালকে একটু পড়েছিল বা কিছু এরকম কিছু একটা হবে। আর এই যে একটা লেক দেখা যাচ্ছে যেখানে আমি নিচের দিকে নামছিলাম, ওটা আমি মেনশন করিনি, ওই লেকটার নাম হলো ওহরিড। আর ঠিক ওর ওই পাশেই কিন্তু রয়েছে ম্যাসিডোনিয়া, আরেকটা দেশ। দেখুন এখন গ্রামটা দিয়েই হাঁটবো এরকম করে, হেঁটে এরকম জাস্ট পায়ে হেঁটে আশপাশটা ঘুরবো। আমার দেখে আমাদের ওখানকার গ্রামের মতোই লাগছে। তো আমি এখন খুঁজছি হলো চার্চটা, বাসিলিকা। এই যে এখানে লেখা আছে বাসিলিকা, মানে হলো চার্চ, লিন বাসিলিকা, এটাই আমি খুঁজছি। তো এদিকে যেতে হবে, তো যাই। দেখুন 8,000 বছর পুরনো গ্রাম, এখানে নতুন বাড়ি ঘরদর তৈরি হচ্ছে বোধহয়। রাস্তার ধারে ধারে একদম ফ্রেশ বরফ। এটা পাহাড়ের যেহেতু অনেক উপরে, সেই জন্য এখানে ঠান্ডাটা অনেকটা বেশি। এখন 1 ডিগ্রি, এটা সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে আরো ওই 1 ডিগ্রিতে আরো নামবে। তো আশা করি ঠিক রাস্তাতেই যাচ্ছি। ওই পাশেও একটা দারুণ দৃশ্য, দেখবো যদি কোথাও থেকে ভিউ নেওয়া যায়। উঠতে উঠতে একবার চারিদিকটাও দেখাই। এই হলো চারিদিক, এই জায়গাটা থেকে পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে। আমি একবার জুম করেও দেখাবো। খুব রিমোট জায়গা এই গ্রামটা। তো আপনারা যদি কখনো আলবেনিয়া আসছেন এবং এই গ্রামটা যেতে চান, গাড়ি ছাড়া কিন্তু আসতে পারবেন না। তো গাড়ি ভাড়া এয়ারপোর্ট থেকেই পেয়ে যাবেন, আমি আমার ডেসক্রিপশনে লিখে দেবো। গাড়ি ভাড়া করতে গেলে কোথায় কন্ট্যাক্ট করতে হবে এবং কিরকম কি দাম পড়ে সবকিছু, তো সেটা একবার ফলো করে নেবেন যদি কখনো করতে চান। তো মনে হয় চলে এসছি, দেখাচ্ছি চারিদিকটা। এই যে ওই দিকটা লেখা আছে, লেখাটা একবার দেখাই। এই যে, তো এখানে লেখা আছে যে প্যালিও খ্রিস্টান চার্চ অ্যান্ড দ্য রুইন অফ মোজাইক লিন। তো ওইখানে যে প্যালিও কথাটা লেখা রয়েছে না, সেই প্যালিও কথার মানে হলো প্যালিওলিথিক এজ, যেটা আমরা জানি। প্যালিওলিথিক এজকে আমরা স্টোন এজ বলেও জানতে পারি। আজ থেকে 33 লাখ বছর আগে থেকে 12,000 বছর আগে অব্দি। তো এতই পুরনো এই জায়গাটা, সেটাই বলা হচ্ছে। কি লেখা ছিল, প্যালিও খ্রিস্টান এরকম কিছু একটা, তারপরে মোজাইক অফ লিন। তো মোজাইক মানে এর মধ্যে মোজাইক যেটা আমরা বুঝি না, একটা চার্চ মানে যে কোনো জায়গার একটা যে
ফ্লোরিং এর ওপরে যে কারুকার্য, সে বাবারে সেই জিনিসটা, তো সেইটা নাকি এইখানে আছে। এইটাই কি চার্চটা? তালা বন্ধ, আর একটু খুঁজতে হবে। যাই হোক, এখান থেকে ভিউটা দারুণ, তো সেটাই আপনাদের দেখাই আর চারিদিকটা দেখাই। উপরেও যাওয়ার রাস্তা কিছুটা আছে, বাকি এই ঘাস ফুস। আর দেখুন ভিউ এখান থেকে, কিছু কামড় না দিলেই হলো। এই দেখুন কিছু একটা কাজ হচ্ছে ওইদিকে, এই আওয়াজটা। লেকটা দেখুন। আমি দেখবো এই দিকটা থেকে গিয়ে কি আছে এইদিকে, দেখা যাক যদি ভিউটা আর একটু পরিষ্কার হয়। আর যদি চার্চ আবার উপরে কোথাও খুঁজে পাই না, এটা বুঝতে পারছি না। এই একটা সমস্যা হলো, নেট না চললে আর ল্যাঙ্গুয়েজ না জানলে। তো এইখান থেকে আমি সিঁড়িটা থেকে উঠলাম, উঠে এই হলো সেই জায়গাটা। আমি যে আপনাদেরকে এতক্ষণ ধরে চার্চ বলছি, আমি মেনশন করিনি, চার্চ নয়, চার্চের ধ্বংসাবশেষ। আর এখানে যে মেন যে জিনিসটা, সেটা হলো ওই যে ওখানে লেখা ছিল না মোজাইক, যে মানে সেই স্টোন এজের সময় যে মোজাইকটা, সেটা কিন্তু এখনো এখানে রয়েছে। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু আমাদের হরপ্পা মহেঞ্জোদারোর থেকে কিছু কম নয়। তো মেনলি আমি এখানে যেটা খুঁজছি সেটা হচ্ছে, এখানে একটা মানে জায়গা রয়েছে যেখানে সেই চার্চের ধ্বংসাবশেষ, মানে ওই মোজাইকটা, চার্চের ফ্লোরিংটা এখনো রয়েছে। আর ফ্লোরিংটা খুব সুন্দর কাজ করা, তখনকার দিনের কাজ করা। এই জায়গাটা 8,500 বছর পুরনো, কিন্তু চার্চটা যেটা এখানে আবিষ্কার হয়েছে যীশুখ্রিস্টের 500 বছর পর বানানো হয়েছিল। কি করে তারা এটা আবিষ্কার করলো? কারণ যখন তারা এখানে খোদাইয়ের কাজ করছিল এবং আরো বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করছিল, তখন তারা তখনকার দিনের, মানে যীশুখ্রিস্টের 500 বছর পুরনো যে পরের যে কয়েনগুলো আছে না, সে কয়েনগুলো তারা এই চার্চ থেকে, মানে ওই জায়গাটা থেকে খুঁজে পায়। 2023-এ এই জায়গাটা নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, সেইখানে তারা খুঁজে পেয়েছে যে এইখানে ঠিক আজ থেকে, যেটা আমি বলছি না, এটা 8,500 বছর পুরনো, 8,500 বছর পুরনো। এটা আমি কি করে বলছি যে ঠিক আজ থেকে 8,500 বছর আগে বা তারও একটু আগে থেকে কিন্তু এখানে মানুষের বসতি ছিল। মানে এখানে কেউ না কেউ এখানে ছিল, যে এখানে থেকে গেছে, এখানে নিজেদের জীবন যাপন করেছে, এরকম জিনিস পাওয়া গেছে। সেটা নিয়ে এখনো হয়তো পরীক্ষা নিরীক্ষা চলছে। আর এই যে এইগুলো আপনারা দেখছেন, এইগুলো কিন্তু আবিষ্কার করা হয়েছিল, যে এইগুলো এখানে এক্সিস্ট করে 1967 সালে। মানে এই জায়গাটা কিন্তু তখন ছিল না, এখানটা পাহাড় ছিল। তো কিছু যারা ওই হিস্টোরিয়ান থাকে, এরকম যারা জিনিসপত্র আবিষ্কার করেন আর কি, পুরনো সভ্যতা, তারা এই জায়গাটা কেটে, পাহাড় কেটে এইখানে এই ধ্বংসাবশেষগুলো আবিষ্কার করে। আর এইটা কিন্তু শুধু এইটুকুই নয়, এটা যদি আরো কাটা হয়, মানে আরো যদি মানে ভেতরের দিকে গভীরে যাওয়া হয়, এরকম একটা সভ্যতা উঠে আসবে, যে এইখানে এরকম একটা সভ্যতা ছিল। আর এই গ্রামটা এতটাই রিমোট যে এইগুলো অনেক রিমোট জায়গায় মানুষ অনেক কিছু মিস করে যায়। তো ঠিক সেই রকমই ঘটনা এই গ্রামটার সাথে ঘটেছে। দেখুন এইগুলো সব এখানে তৈরি হয়েছিল। আমি একটু নিচ থেকে গিয়ে দেখাচ্ছি। মোটামুটি এখানে এখন জায়গাটা একদম ফাঁকা। তো দেখুন এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা ফাউন্টেন বা কিছু থাকবে, বা কারোর ঘর, এরকম কিছু একটা। ওই জায়গাগুলো যদি ভাঙা যায়, আরো এরকম কিছু বেরোবে, আমি 100% শিওর। তো দেখুন এইখানে এরকম একটু বরফ জমে রয়েছে। এবার আমি যদি আরো উঠি, এই যে পুরো একটা বিশাল একটা এলাকা মতো, ছোট ছোট ঘর টাইপের লাগছে, বা কি জানি কি বুঝতে পারছি না। তো পাহাড়ের ওপরে একটা এরকম 8,500 বছর সভ্যতা লুকিয়ে রয়েছে। আর আমি এখনো চার্চের খোঁজে, চার্চ আমি খুঁজে পাচ্ছি না। তো ওই একটা কিছু রয়েছে ওখানে, সেটা কি আমি জানি না। এখানে গেট ছিল যেটা দেওয়া, এটাও হয়তো কোনো চার্চ বা কোনো কিছু একটা টাইপেরই দেখতে লাগছে। এটা যাওয়া যাবে না, তালা দেওয়া। এখান থেকে একটা সুন্দর ভিউও ছিল। তো দারুণ একটা জায়গা। আমি অ্যাকচুয়ালি ওই পাশটা গিয়ে আপনাদেরকে একটা ওয়াইড অ্যাঙ্গেলে সুন্দর করে দেখাচ্ছি। তো দেখলে ওই ধ্বংসাবশেষ, কিছু পাথর, কিন্তু কিছু কিছু পাথরও অনেক দামি হয়। তো আমি একদম পুরো সুন্দর করে ওয়াইড অ্যাঙ্গেলে পুরোটা দেখাচ্ছি। এখানে টেম্পারেচার অনেক কম, 1 ডিগ্রি হলেও রোদের তাপ অনেক বেশি, তাই আমার রীতিমতো ঘাম ছুটছে।
এখানটা একটা কিছু একটা ছিল বোধহয় ভিতরে যাওয়ার মতো, বা হতে পারে এইগুলো কোনো ছাদ টাইপের ছিল, আর আরো খুললে এরকম ঘর ঘর বা কিছু একটা পাওয়া যাবে এর ভিতরগুলোতে। তো এখানে না যাওয়া যাবে না। যাই হোক, চারিদিকে একদম পাহাড়, সুন্দর ছোট ছোট করে বরফও পড়ে রয়েছে এদিক ওদিক। এই কোনো একটার উপর থেকেও পাহাড়ের ভিউটা ভালো দেখা যাবে, আমি দেখাচ্ছি। আপনারা যদি ভাবেন এই যে জায়গাটা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমাদের হরপ্পার থেকেও বেশি পুরনো, ভাবা যায়। চার্চের ফ্লোরিং কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমি গুগল ইমেজ থেকে দেখেছিলাম, আমার নেট কি কখনো কাজ করছে কখনো কাজ করছে না, তো আপনাদের সাথে ছবিটা আমি শেয়ার করছি। তো এখন আপনারা যে ছবিটা দেখছেন সেটা হলো গুগল ইমেজ থেকে নেওয়া। তো এটা হলো পুরো জায়গাটার ছবি, আর এটাকে যদি আমি জুম ইন করি তাহলে এরকম একটা জিনিস আমি দেখতে পারবো, ঠিক এরকম একটা ফ্লোরিং। তো সেটাই এখন খুঁজছি। আচ্ছা, আমি ওই চার্চের মোজাইক আবিষ্কার করেছি। আপনাদের যে ইমেজটা দেখালাম, ইমেজে যে শেপটা দেখিয়েছিলাম, আমি এতক্ষণ ধরে দেখছিলাম যে কোন জায়গাটায় ওরকম এক্সাক্ট শেপ আছে। এবার সেই জায়গায় এসে ভাবছি মোজাইক কোথায় গেল। তারপর হঠাৎ দেখছি এইখানে সব জায়গার মধ্যে এই জায়গাটা এরকম একটা ঝাড়ু কোদাল টাইপের আর এরকম কিছু একটা রাখা, আর যদি ভালো করে দেখেন এই কোনায় 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 প্লাস্টিক দেওয়া। আমি এখানে নেমে আবিষ্কার করেছি, ইতিহাসে আমার নামও উঠবে আশা করি। তো জানি না কেন অ্যাকচুয়ালি এই মোজাইকটার ভেতরে এটাকে ঢেকে রেখেছে। দেখাচ্ছি আপনাদের, পুরোটা দেখাবো না, মানে দেখাতে পারবো না আর কি। এই দেখুন, এটা খুব টাইট, তো এর থেকে বেশি আর উঠবে না। এই হলো সেই মোজাইক, যেটাকে ওরা এখন বোধহয় ওয়েদারের জন্য হতে পারে ঢেকে রেখেছে। তো আমি ঢেকে দিই আবার। এতক্ষণ ধরে আমার মাথা খারাপ হয়ে গেল যে কোথায় গেল সেই জায়গা, কারণ ইমেজ থেকে এইটাই সেইটা দেখাচ্ছে কিন্তু মোজাইক নেই। তো মোজাইকটা যেটা আপনাদের একটু দেখালাম সেটা পুরো জায়গাটা ঘিরে একদম, যেখানে এখানেও প্লাস্টিক আছে, এই যে প্লাস্টিক এইটুকু। এইখান থেকে ওঠে কিনা দেখি, না এগুলো উঠবে না, ওইটা একটু উঠেছিল। যাই হোক, দেখলেন। তো ওই পাশ থেকে উঠেছিলাম, আপনাদের এই ধ্বংসাবশেষটা দেখালাম। এবার এইখান থেকে নামবো, আর এখান থেকে একটু ক্লিয়ার ভিউটা দেখা যাচ্ছে। আমি জুম করে ভালো করে দেখাচ্ছি। এখন নামছি, প্রচন্ড স্যাটিসফাইড আমি মোজাইক খুঁজে পাওয়ার পর। গেটটা বন্ধ কি করে হলো আমি জানি না, আশা করি খুলবে। এমা, ই বাবা, গেটে কেউ তালা দিয়ে চলে গেছে, গেট খুলছে না, আর আমি ভিতরে বন্দি, কেউ নেই এখানে। কি করি? হ্যালো, বাবা, আমার অফবিট রিমোট এরিয়া পুরো সত্যিকারের অফবিট হয়ে গেছে। হ্যালো, কেউ নেই আশেপাশে যে কাউকে দেখছিও না। কেউ একজন হাত নাড়াচ্ছে। দ্য গেট ক্লোজড। ভগবান, উনি হাতই নাড়িয়ে যাচ্ছে। ওইদিকে কেউ একজন ছিল, হ্যালো হ্যালো বলার পর আমি হাত নাড়ালাম, সেও হাত নাড়িয়ে চলে গেল, ভাবলো আমি শুধু গ্রিট করলাম। এখান থেকে টপকে যাব, কি করবো কি বুঝতে পারছি। টপকানোরও খুব একটা ভালো জায়গা নয়, কারণ
এইখান থেকে আমি কি করে টপকাবো? এই একটা, এইখানে কিছু নেই যে যেটা দিয়ে এইখান থেকে এইখানে ওঠা যায়। আর এই দিকের গুলো এইরকম। তো আমি চেষ্টা করব, অনেক বছর গ্রিল টপকাই না, যদি টপকাতে পারি। তো এইখানে আমি আর আমার ব্যাগ আর ফোনটাকে রাখবো এই জায়গাটা, কারণ এখান থেকে আমি স্টিল নিতে পারবো, কারণ এইগুলো নিয়ে আমি চড়তে পারবো না। তো দেখা যাক কিরম হয়। তো আমার ফোনটা এই জায়গাটা থাকলো যেখান থেকে আমি স্টিল নিতে পারবো, সাথে ব্যাগটা আর সানগ্লাসটাও। আর আমাকে জ্যাকেটও খুলতে হবে। তো এইখানটা গ্রিল মতো, এইখানে আমি এইগুলো খুলে রাখতে পারবো। এমন ভাবে রাখতে হবে যাতে আমাকে এগুলো আবার নিচে না ঢুকতে হয়। এই আমার সানগ্লাস পড়ে গেছে। যাই হোক, এবার আমি জানি না, ফোন হয়তো আমি এটা ঝাঁকানিতে পড়েও যেতে পারে, তো ট্রাই। আচ্ছা, এইটা দিয়ে হচ্ছে না, ওইদিকে একটা জায়গা রয়েছে, এইখানে এরম সেট করছি যাতে স্টিল এটা আবার উল্টো দিকে না পড়ে যায়। বেরিয়ে গেছি এখান থেকে ইজি ছিল। এটা আমি এতক্ষণ দেখিনি, কেন ওখানে কি লাফালাফি করছিলাম। এইখানে পা রাখলে এইখানে একটা পা, তারপর ডাইরেক্ট এইখানে পা রেখে দুটো ঘুরিয়ে এখান থেকে আরামসে হয়ে গেল। যাই হোক, যে আমার সানগ্লাস এখানে পড়ে গেছে, তো এবার আমি একটু জিরিয়ে নিয়ে তারপর জ্যাকেট এখন আর পরবো না, যে পরিমাণ ঘামছি, নিয়ে তারপর গ্রামটা একটু হাঁটবো। দারুণ অ্যাডভেঞ্চার হলো আজকে আমার। আসলে প্রথমে হ্যালো হ্যালো করে না, চিৎকার করে একজন খালি হাত নাড়ালো আমাকে। এই উপায়টা ভাবলেই হতো, ওটা সাইড থেকে একটু ইজি ছিল করা। এবার হয় না, এক একটা এমন সময় একটুকুনি বলে বাবারে কি করে বেরোবো তার মধ্যে ঠান্ডা। এখন বেরোনোর পর বড় বড় ডায়লগ আমার। যাই হোক, গ্রামটা এবার আপনাদেরকে একটু দেখাই। রোদটা একদম চোখের ওপর এসে পড়েছে। নামছি এখন এই রাস্তাটা দিয়েই, এটা দিয়েই উঠেছিলাম। এই যে এখানে লেখা ছিল বাসিলিকা। ওই পাশটা একবার যাওয়া যায়, ওই পাশটা যাই, দেখি ওইদিকে কি আছে। এখানে এইগুলো বেশ নতুন নতুন বাড়ি, তার পাশে পুরনো বাড়ি। এখানে এইরকম বেশ সুন্দর। এখানে কি সব হচ্ছে, এটা কিন্তু পুরো আমাদের ওখানকার মতো লাগছে। দেখুন, মানে আমাদের ওখানে একদম খুব গ্রামগুলো যেগুলো অনেকটা রিমোট গ্রাম, সেরকম টাইপের। আর এখানে যে কটা বাড়িতে কুকুর রয়েছে সবাই চিৎকার করছে, সবাই বাঁধা আর সবাই চিৎকার করছে, কোনো কাজের না। এখানে একটা সরু গলি টাইপের, এখানে একটা বেশ বড় বাড়ি। এখান থেকে কিছু একটা, এই একজন, কি ব্যাপার, সারাদিন রেগে যাওয়া ছাড়া কোনো কাজ নেই। মুরগিদের সাথে কি করছিস? ওই জন্য তো এরকম স্বভাব হয়ে গেছে, পক পক করা। তো এইখানে কিছু একটা রয়েছে, এখানটা একবার গিয়ে দেখি। দেখুন এই আশপাশগুলো, কে বলবে এটা ইউরোপের একটা জায়গা এটা দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে এটা ইউরোপ। বাড়িটা দেখুন, সুন্দর। এখানে কি কি দেখছো তুমি? দুপা হাঁটছো, দাঁড়াচ্ছ, আবার উকি দিচ্ছ, চলে যাচ্ছে। কি ব্যাপার? হ্যাঁ, কি লোক দেখোনি কোনোদিন? বাসিলিকাতে যে আমি আটকে গেছিলাম 8000 বছর পুরনো সভ্যতার সাথে, সেই ব্যাপারে কিছু বলো। ওর কি, এখান থেকে দারুণ একটা ভিউ। এই তো এখান থেকে আমি সুন্দর আপনাদের ভিউটা দেখাই। আচ্ছা, এটা আমি বেশি নামবো না, আর নেমে গেলে হয়তো আরেকটু নামবো। অতটা নেমে গেলে ওই পুরো গ্রামটা আর কি, গ্রামেরই অলি গলি।
বেসিক্যালি। দাঁড়ান ভিউটা দেখাই, দারুণ। ম্যাসিডোনিয়া দেখাচ্ছি এখান থেকে ভালো দেখা যাবে। এই হলো ম্যাসিডোনিয়া। এখান থেকে আরেকটু নামবো, লোকজন আসছে তো ক্যামেরাটা একটু, বেশ সুন্দর পিসফুল এখানটা, পাহাড়, দুজন যাচ্ছেন এখান থেকে, প্রপার গ্রাম একটা। সুন্দর ডিজাইন করেছে শামুক দিয়ে। আর একটু সোজা যাই, মাঝে মধ্যে মেঘ হচ্ছে, আবার মাঝে মধ্যে রোদ উঠছে। এখান থেকে একটু ভালো, আবার আমাদের মতো ছাদ এখানে ছাদ দেখা যায় না। এখানটা একবার গিয়ে দেখি কি আছে, কারোর প্রাইভেট না হলেই হলো। যদিও শুনেছি এখানকার লোকজন খুব হসপিটেবল, মানে যেরকম দেখলাম আজকে আমার যে সুন্দর, মানে উনি ছিলেন যে হোটেলে ছিলাম, এখানে একজন দাদু আছেন, আমি আস্তে আস্তে করে গিয়ে দেখাই। তো রীতিমতো এটা একটা বিচ এলাকা, মানে দেখুন এখান থেকে সুন্দর নেমে একদম অত অবধি গিয়ে জলটা আস্তে আস্তে ডিপ হবে, একটা দারুণ পরিষ্কার লেক, সেখানে স্নান টানও করা যায় হয়তো গরমকালে। আর এইখানে এটা বোধহয় একটা কোনো হোটেল হবে, কারণ এখানে বেঞ্চ টেঞ্চ এরকম বসার জায়গা রয়েছে। আমি শিওর এটা গরমকালে হয়তো মানে লোকাল লোকজন এখানে খুব আসেন ঠাসেন হতে পারে। তো আমার জুতো ভিজে যাবে, আর 1 ডিগ্রি এখানে, সেই রিস্ক আমি নেব না। দেখুন তো এখান থেকে বেরিয়ে যাই এবার, ওই দিকটা একটু হেঁটে তারপর গাড়ির দিকে যাব। এই পুরো গ্রামটা কিন্তু পুরো পাহাড় কেটে 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 তৈরি হয়েছে, মানে যদি চারিপাশটা দেখছেন একদম পাহাড়ের সাথে কিছু কিছু, এই যে বাড়িগুলো একদম ওই পাশে পাহাড়ের সাথে লেগে লেগে রয়েছে, যেটা এতক্ষণ ধরে দেখালাম এই পিছনটা সেটাও সেম। এবার এই দিকটা দেখি, এখানে একটা চার্চ রয়েছে, এখানে গেস্ট হাউস আছে, এখানে গেস্ট হাউস আছে একটা, তার মানে এখানে লোকজন আসে। এই আরেকটা গেস্ট হাউস, এই একটা চার্চ, যেটা বোধহয় বন্ধ। দেখুন পাহাড় আর এই বাড়িগুলো একদম মানে কেটে কেটে পুরো গায়ে গায়ে সবকিছু, এত সুন্দর। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, কিন্তু খুব হ্যাবক মডার্ন জায়গা নয়। এটাও বন্ধ নাকি না, এটা বন্ধ না বাবা, ভাঙচুর হয়ে যাবে কিছু একটা, ভয়ঙ্কর আওয়াজ হলো। যাই হোক, এটা আশা করছি বন্ধ। ওইখানটা ছিলাম ঠিক, এই যে চার্চটা দেখা যেতে তার সামনে, ওই গলিটা দিয়ে ঢুকলাম, আর একটু সোজা হেঁটে এসেই এইখানে আরেকটা গলি, যেখানে সেম ওরকম লেক, মানে একটা নৌকাও রাখা আছে ছোট, দেখা যাচ্ছে এই যে দেখুন একটা ছোট্ট নৌকা রাখা, সেম ওরকম জল, দারুণ গ্রাম। এই যে অ্যালবেনিয়া দেশটা আমি যে বলছিলাম এর হিস্ট্রি খুব রিচ, সেটা হলো আপনারা যদি দেখছেন এই গ্রামে যখন আমি ঘুরছি, আমি কিন্তু 2-1টা গেস্ট হাউস দেখছি। এখানে একমাত্র ক্যাপিটাল ছাড়া আপনারা কোনো হোটেল পাবেন না, কারণ হোটেল চেন এখানে এখনো তৈরি হয়নি। এই পুরো দেশটা খুব নতুন, যারা ট্যুরিজমের পথে এগোচ্ছে আর কি। অ্যালবেনিয়া যদি আপনারা ম্যাপে দেখেন খুব সুন্দর একটা লোকেশনে আছে, এখান থেকে গ্রিস খুব কাছে, ইটালি খুব কাছে, সুন্দর লেক দেখছেন, ম্যাসিডোনিয়া রয়েছে ওই পাশে। আর এই যে দেশটা সেটা কিন্তু স্বাধীন হয়েছে, মানে
আজ থেকে 33 বছর আগে, ভাবতে পারেন, আজ থেকে 33 বছর আগে এই দেশটা স্বাধীন হয়েছে। অ্যালবেনিয়া যেহেতু এত ভালো একটা লোকেশন, সেই জন্য কিন্তু এরা প্রচন্ড আক্রমণ হয়েছে বিভিন্ন রকম জায়গা থেকে। এরা আক্রমণ হয়েছে রোমানদের থেকে, এরা আক্রমণ হয়েছে অটোমানদের থেকে। এইসব হওয়ার পরে এখানে কমিউনিজম তৈরি হয়েছিল, মানে কমিউনিজম এদেরকে অনেক বছর ধরে রেখেছিল। আর এদের এমন হাল করেছিল যে এদেরকে পুরো বিশ্ব থেকে আইসোলেট করে দিয়েছিল। মানে এই দেশ থেকে আজ থেকে 33 বছর আগে এই দেশ থেকে কেউ বেরোতে পারতো না। আমি মনে হচ্ছে কথা বলতে বলতে উল্টোপাল্টা জায়গায় ঢুকছি, রাস্তা বন্ধ, আমি রাস্তা খুঁজে বলছি। তো আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম ওইদিকে। অ্যাকচুয়ালি আমি এনাকে জিজ্ঞেস করলাম বাংকার, উনি ইশারা করলেন এইখানে উঠতে। সিঁড়ি দিয়ে উঠে ওই পাহাড় পর্বত পেরিয়ে বাংকার দেখতে যাব। বাংকার কি সেটা আমি বাংকারে গিয়ে বলবো। এইগুলো দিয়ে উঠবো এখন। ই বাবা, ওইখানে ওই সিঁড়িটা ছিল, তারপরে পুরো এরকম পাহাড় কেটে কেটে পুরো এরকম ভাবে উঠতে হচ্ছে, মানে কোনো রাস্তা নেই। এই এখানে ধরে ওখানে ধরে, তো দেখি কতটা উঠতে হয়, উঠে তারপর আমি দেখাচ্ছি। তাছাড়া এখান থেকে ভিউটা ভালো। এই যে চলে এসছি উপরে, অনেকটা ছিল ওটা, হামাগুড়ি দিয়ে উঠে। এটা হলো পাহাড়ের অনেকটা উপরটা, এই হলো চারিদিক। বাংকারের জন্য এখন ওইদিকে যেতে হবে, কিন্তু এখানে দারুণ ভিউ। চলেছি আস্তে আস্তে, এই যে বাংকার দেখা যাচ্ছে, সামনে গিয়ে আরো ভালো করে দেখাবো। ভিউটা কিন্তু এখান থেকে মারাত্মক। আরো সামনে যাই, এই হলো এরকম রাস্তা। এইগুলো ঠিক আছে, ওঠাটা ঝামেলা ছিল, এবার ভাবছি ওখান থেকে নামবো কি করে, নামাটা অনেক ঝামেলার হবে। তো আমি এখানটা একটু জিরিয়ে নিতে নিতে যেটা শুরু করেছিলাম সেটা বলি। তো আমি কি বললাম যে এদেরকে আক্রমণ করেছিল পরপর অটোমানরা, রোমানরা প্রচুর আক্রমণ করেছিল। তারপরে প্রায় 45 বছর এরা কমিউনিজমের আন্ডারে ছিল। এইখানে কমিউনিজমের এত অত্যাচার ছিল যে এখানে যারা সাধারণ মানুষ তাদেরকে খেতে দেওয়া হতো না, তাদেরকে একটা জামা তাদের 6 মাস ধরে পরতে হতো। তারপরে যদি ভাগ্য ভালো থাকে একটা পরিবারে ধরুন 4 জন আছে, 4 জনকে মাসকাবারি হিসাবে, মানে মাসের খাওয়া দাওয়া হিসাবে দেওয়া হতো 4 জনের জন্য 1 লিটার দুধ 1 মাসের জন্য। আমি বলছি 1 লিটার দুধ, 2 কিলো মাংস, আর সাথে বোধহয় কত 4 না 5টা ব্রেডের এরকম টুকরো এরকম দেওয়া হতো তাদেরকে সার্ভাইভ করার জন্য। আর সেটা দিয়ে নেওয়া এমন না যে সেটা ফ্যামিলির ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতো, সেটা নেওয়াও ইজি ছিল না এদের জন্য। তো এখানে কি করা হতো, যেরকম আমাদের ওখানে যেরকম রেশন হয় না, রেশনে আমরা লাইন দিই, সেরকম ভোরবেলা 4টে থেকে এনারা লাইন দিতেন রেশনের মতো গিয়ে। যদি কারুর ভাগ্য ভালো থাকতো সে পেতো। বলা হয় নাকি এক এক দিনের এক একটা ফ্যামিলির এমনও গেছে তারা মানে 3-4 মাস হয়ে গেছে তারা ঘাস খেয়ে বেঁচে আছে বা এরকম কিছু পাতাপুতি খেয়ে বেঁচে আছে, কারণ লাইনে দাঁড়িয়েও তারা ওই লাইনের ওই রেশন অবধি পৌঁছাতে পারেনি। এরকম ধরনের অত্যাচার করা হতো এখানে। এই যে অ্যালবেনিয়া যে দেশটা, সেটাকে ইউরোপের নর্থ কোরিয়া বলা হতো। তো সেই জন্য এখানে ট্যুরিজম খুব নতুন। 33 বছর আগে এই দেশ স্বাধীন হয়, কমিউনিজম থেকে স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর তারা এখানে আস্তে আস্তে ট্যুরিস্ট আসতে শুরু করে। ট্যুরিজমের জন্য দেশের অনেক উন্নতিও হয়, কারণ ট্যুরিজমের জন্য কি হয়, আমাদের দেশে টাকা আসে, তাই না, দেশের ব্যবসা বাণিজ্য বাড়ে, সবকিছু হয়। তো সেই জন্য এইগুলো এত রিমোট এখনো অবধি। এবার আমি আপনাদের বলবো যে এই যে বাংকারটা আমি এখন দেখবো, সেই বাংকারটা আসলে কি। তো আমি যে এক্ষুনি বললাম যে দীর্ঘ 45 বছর ধরে এরা কমিউনিজম শাসনের আন্ডারে ছিল। তখনকার দিনে এদের এখানে যে কমিউনিজম লিডার ছিল তার নাম ছিল এনভের হোক্সা। তো ওই যে এনভের হোক্সা বলে যে মানুষটা ছিলেন, সে প্রচন্ড ভয়ঙ্কর রকমের বাজে মানুষ ছিলেন। এবার তার উপরে না চায়না, রাশিয়া, আমেরিকা এদের প্রচুর রাগ ছিল, কারণ ও অনেক দেশের সাথে অনেক রকম শত্রুতা করেছে। আলবেনিয়া এতবার আক্রমণ হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে, তখন এই যে ডিক্টেটর সে এসে বলে আমি তোমাদেরকে ফ্রিডম দেবো, আমি তোমাদেরকে শান্তি দেবো, তোমরা আমাকে তোমাদের দেশের লিডার হিসেবে চুজ করো। তো তারা স্বাভাবিক ইনোসেন্ট, কেউ যদি রোজ এরকম ভাবে অত্যাচারিত হতে থাকে এবং সে ভাবে হ্যাঁ আমাদের কাছে একটা বড় লিডার আসবে যে আমাকে প্রোটেক্ট করবে, ওর কাছে অনেক কিছু ছিল, ওর কাছে সৈন্য ছিল, জাহাজ ছিল, হাতিয়ার ছিল, অনেক কিছু ছিল। তো সেই অনুযায়ী অ্যালবেনিয়ান লোকজনরা ওকে তাদের লিডার হিসাবে ধরে এবং সেটাই তাদের সব থেকে দুঃস্বপ্নের একটা মানে ডিসিশন আর কি হয়। তো যাই হোক, এই বাংকারটা তৈরি হয়েছিল তখনকার দিনে। এদের যখন ডিক্টেটর যে ছিল আমি বললাম তার বিভিন্ন দেশের সাথে শত্রুতা ছিল এবং খুব বড় চান্স ছিল যে ওইসব দেশগুলো এখানে নিউক্লিয়ার আক্রমণ করতে পারতো বা
মানে বিশাল বড় একটা যুদ্ধের আক্রমণ করতে পারতো। এবারে সেই যুদ্ধ থেকে স্পেশালি সৈনিকরা কি করে বাঁচতো, তারা বিভিন্ন গোপন গোপন জায়গায়, এরকম রিমোট জায়গায় এরকম ধরনের বাংকার তৈরি করেছিল। ক্যাপিটালে প্রচুর বাংকার আছে যদি আশপাশটা ঘোরা যায়, যেখানে ধরুন অনেকটা জায়গা আছে যেখানে অ্যাটলিস্ট 15-20 জন থাকতে পারবে, এক একটা আছে যেটা শুধু 2 জন সৈন্য করে থাকতে পারবে। তো এই বাংকার গুলো কি করা হতো, পাহাড় খোদাই করে পাহাড়ের নিচে এগুলোকে তৈরি করা হতো, যাতে যদি ধরুন নিউক্লিয়ার হলো, পুরো হয়তো বাঁচবে না, বাট কিছুটা নিউক্লিয়ার কেউ আক্রমণ করলো বা নর্মাল যুদ্ধ হলো, নর্মাল যুদ্ধে স্পেশালি যাতে এরা সেফলি থাকতে পারে, এদেরকে কেউ খুঁজে না পায়। তো প্রচুর বকবক করলাম ওখানে একটু বসেও নিলাম, আমি একটু হাঁপিয়ে গেছিলাম। তো এখন বাংকারের সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। চলে এসেছি বাংকারের কাছে, এই হলো বাংকার। দাঁড়ান আমি নামি। তো দেখুন বাংকারটা তৈরি হয়েছে খুব রিমোট জায়গায়। এখন তো এই জায়গাগুলো পাহাড় কেটে কেটে মানে অনেক কিছু এখানে তৈরি হচ্ছে, কিন্তু তখন কিন্তু পাহাড়টা আরো উঁচু ছিল এবং কোনো একটা কোনায় ঠিক এরকম ভাবে এই বাংকারটাকে তৈরি করা হয়েছিল। তো এই হলো বাংকারের ভিতর। এই যে ঠিক ঢোকা যাবে কিনা জানি না, কারণ খুব ছোট। এই হলো বাংকারের ভিতর। ঠিক এখানে 2 জন মানুষ বা 3 জন হয়তো বসে থাকতে পারবে, দাঁড়ানোর মতোরও সুবিধা নেই এখানে। আমাকে দেখুন কিভাবে ঢুকছি, এই যে এইভাবে ঢুকতে হচ্ছে আমাকে। না দাঁড়ানো যাবে, ঠিক আছে দাঁড়ানো যাচ্ছে, মানে এই যে আমার মাথার সাথে এইটুকু ডিস্টেন্স। তো এই হলো সেই বাংকার, আর এখান থেকে দেখা যেত যে কি হচ্ছে না হচ্ছে, কি আক্রমণ করলে। এই যে এখানে কিছু জিনিসপত্র রয়েছে পুরনো, এটা মোমবাতি জ্বালানো, সেটা কোনো স্পেশাল নয়। তো এইগুলো তৈরি হয়েছিল যাতে তারা স্পেশালি সৈন্যরা, মানে সাধারণ মানুষের জন্য এটা নয়, যুদ্ধ থেকে বাঁচতে পারে। আর বাংকারের ঠিক পাশ ধরেই মানে চারিদিকে আর কি এরকম বিভৎস সুন্দর একটা ভিউ। নিচে দেখুন দারুণ, একদম প্রচন্ড পিসফুল একটা জায়গা, এটা অসাধারণ একটা জায়গা। যাই হোক এখান থেকে এবার বেরোবো, অনেকটা নামানামি করতে হবে। এই দিকটা যাওয়া যাবে এই ধারটা ধরে, এইখানটাও ভালো। এই যে এইখানটা থেকে দেখতো এই যে বাংকার, এই যে পাহাড়, বাংকারটা ঠিক এইটুকু, মানে এটা তখন এটা এইটুকুনেই ছিল যাতে এখান থেকে দেখতে পারতো। কিন্তু এই জায়গাগুলো যদি দেখেন এটা কিন্তু ফট করে বোঝা যাবে না, এখন বোঝা যাচ্ছে স্বাভাবিক, তখনকার দিনে এটা এইভাবেই তৈরি হতো। বাংকারের পিছন থেকেও দারুণ ভিউ, একদম অসাধারণ একটা ভিউ। এই জায়গাটাও খুব সুন্দর। আরেকটা জিনিস হলো, যেহেতু 45 বছর ধরে এরা কমিউনিজমের আন্ডারে ছিল, অত্যাচারগুলো সহ্য করেছিল, মর্মান্তিক অত্যাচার, মানে নোংরামি যেটাকে বলে, মানে বাজেভাবে খুন করা, কিছু করতে দেব না, কিছু হতে পারে না, আমি সেরা, যে এইসব ব্যাপারগুলো ছিল এখানে, সেটা যখন ফাইনালি শেষ হলো, আজকের দিনে কিন্তু অ্যালবেনিয়া ইউরোপের মধ্যে একটা সেকুলার কান্ট্রি। সেকুলার কান্ট্রি মানে হলো সব ধর্ম নিজেদের মতো এখানে থাকে। এদের যে গভর্নমেন্ট রয়েছে কোনো ধর্ম অনুযায়ী চলে না। এখানে মুসলিম রয়েছে, অর্থোডক্স রয়েছে, আরো যে খ্রিস্টানের আরো যে ভাগ থাকে, এই মুহূর্তে আমি সবই ভুলে যাচ্ছি, তারা রয়েছে। মানে তাদের নিজেদের মধ্যে কোনো ইসে নেই যে আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমার চার্চে তুমি আসবে না, আমার মসজিদে তুমি যাবে না। এরা নিজেদের মধ্যে সবকিছু মিলিয়ে মিশিয়ে থাকে সব সময়, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা সেলিব্রেশনে সবসময় একসাথে আনন্দ করে। 2 ধর্মের মধ্যে বিয়ে অ্যালাউড, মানে এটা কোনো ব্যাপারই না যে এটা অ্যালাউড বা কিছু, মানে খুব নর্মাল এখানে। ধরুন কেউ মুসলিম আর কেউ খ্রিস্টান বিয়ে করছে, তারা যদি চায় তারা একটা বিয়ে চার্চে গিয়ে করলো, একটা বিয়ে মসজিদে এসে করলো, খুব নর্মাল এখানে। তো এরা এত অত্যাচারটা সহ্য করেছে, সেই জন্য এরা খুব ওপেন, প্রচন্ড ওপেন এইসব ব্যাপারে। এই ইউরোপে
ধরুন আমি কোনো মসজিদে যাচ্ছি, আমি যদি কোনো আরবিক কান্ট্রিতে মসজিদে যাই বা কোনো আদার্স কোনো জায়গায় মসজিদে যাই, মাথায় ওই মেয়েদেরকে মাথা ঢাকতে হয় আর কি। এইখানে যে এদের ক্যাপিটালে মসজিদ রয়েছে বা এখানে যে কোনো মসজিদে আমার কাছে যদি মাথা ঢাকার কিছু না থাকে, আমি বিনা মাথা ঢেকেও ঢুকতে পারি। তার কারণ হলো এরা চায়, মানে যেহেতু এরা এত অত্যাচার ধর্মের প্রতি দেখে এসছে এবং নিজেরা এত অত্যাচারিত হয়ে এসছে, সেই জন্য এরা চায় যে প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেকটা জায়গায় খুব ওপেন ভাবে ওয়েলকাম হয়, তার যেন কোনো পাবন্দি না থাকে একটা ধর্মের সাথে বা একটা সভ্যতার সাথে কানেক্ট করতে। তো বাংকার দেখা শেষ, এখন চলেছি নামার দিকে। অনেক বকবক করলাম একটু আগে, তো সেই জন্য যদি বোর করে থাকি ক্ষমা করবেন। এখন পাহাড়ের ওপরে বরফ বরফ। তো এখন আমি নামার দিকে আর কি। যদি এরকম করে ওই অবধি চলে যাওয়া যায় ওটা আমার জন্য ইজি হবে, তাই ভাবছি যদি এখান থেকে কোনো রাস্তা থাকে। চারিদিকের এই দেখুন কি মিষ্টি দেখতে, ছোট দুটোকে দেখছে কে রে। বেশি সামনে যাব না, শিংগুলো বড্ড ভয়ঙ্কর, আর এদের থেকে জোরে দৌড়াতে আমি তো এখান থেকে পারবো না। দারুণ একটা দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য। আমার যে সেই তখন গরম লেগেছিল, তারপর থেকে আমি আর জ্যাকেট পরিনি, তারপর থেকে আর ঠান্ডা লাগছে না। আর তখন আমি যেখানে বসে আপনাদেরকে এই হিস্ট্রিটা বলছিলাম অ্যালবেনিয়ার, সেখানে আমি জ্যাকেটটা ওই পাথরের ওপর রেখে আমি বাংকার দেখতে গেছিলাম। আমি এতটা চলে এসেছি, তারপর আমার হঠাৎ মনে পড়ছে আরে জ্যাকেট কোথায়, আবার গিয়ে জ্যাকেট নিয়ে এসেছি। এখন কোমরে বেঁধেই চলবো। পিছনে এরা আসছে, না গুতালেই হলো। তো আমি যখন উঠেছিলাম ওই দিক থেকে চলে আসলাম যেখানে ভেড়ারা ছিল, উঠেছিলাম এরম উঠেছিলাম। এখন আমি এরম যাব, দেখি ওই চার্চের ওই রুইনের জায়গার একদম ঘিরে যে জায়গাটা ছিল, যেখান থেকে আমি আর কি টপকে যেখানে নেমেছিলাম, সেই জায়গাটা এখানে পড়ে কিনা। তাহলে এই রাস্তাটা অনেক ইজি, যেখান থেকে উঠেছি সেখানে নামতে গেলে মাথা খারাপ হয়ে যেতে পারে। তো ভিউটাও দারুণ। আমি হাঁটছি, পিছন দিকে তাকিয়ে দেখি এরা পিছনে আমাকে দেখছে এরম ভাবে দাঁড়িয়ে, আর এক পা করে এগোচ্ছে। তো আমি এখন রীতিমতো এখান থেকে দৌড়াবো। আমি চলে এসেছি পুরো ওই চার্চটার সামনে। এটা কোন জায়গাটা আপনাদের দেখাবো, ওই দেখুন, এই দেখুন, এই যে আসছে, এরাও আসছে। কেন আমি জানি না। এইখানটা ছিল ওই সভ্যতা যেটাখানে আমি আটকে পড়েছিলাম, তার বাইরে এই জায়গাটা ছিল, আর এটার বাইরেই এখান থেকেই রাস্তাটা। এটা প্রচন্ড ইজি রাস্তা ছিল, আর ওইখানে এই ভেতর থেকেই এখানে আমি লাফটা দিয়েছিলাম। এই সেই জায়গা। তো আমি এই জায়গাটা থেকে বেরোলাম, একদম পাহাড় থেকে সোজা এসে এই পাশটা থেকে বেরোলাম। এই হলো সেই জায়গা যেখানে আমি পার্ক করেছি এখানটা। এই হলো চারিদিক। রীতিমতো জল তেষ্টায় আমার অবস্থা খারাপ। চলে এসেছি ভিতরে, এখনই শুরু করব না বাবা, এটাই মনে হচ্ছে কত উঁচু, এটা অনেকটা উঁচুই। এখন একটু জল খাবো, একটা কেক আছে সাথে সেটা খাবো। যেখানে যে হোটেলটায় ছিলাম সেটাই যাব না, সেটা তো আজকে চলে আসলাম। এখান থেকে আরেকটা জায়গায় যাব, সেখানে একটা হোটেল নিয়েছি, সাথে আমার একটা এমার্জেন্সি কেক। এখন এটা একটু বসে খেয়ে একটুখানি জিরিয়ে আজকের সারাদিন কি কি করলাম একটু ভেবে তারপর শুরু করব। আর যেখানে যাব সেখানে গিয়ে রাতে ডিনারটা করব আজকে। এদের গ্রিল খুব ফেমাস, এদের প্রচুর খাবার দাবার আছে, তাদের মধ্যে বেস্ট হলো গ্রিল। আর তাছাড়াও স্যুপ টাইপের ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, বেশ টেস্টি, মানে বেস্বাদ নয়। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব যেখানে ডিনার করব। তো আজকে খাওয়া হলো, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তো লাঞ্চের সময় চলে গেছে, আর খিদেও ছিল না আলাদা করে। তো এখন একটু খিদে পাচ্ছে, তো এইটা খেয়ে
তারপর একেবারে যেখানে হোটেল সেখানে গিয়ে ডিনার করব। তো চলুন আবার সেখানে গিয়ে দেখা হবে। তো যে গ্রামটাতে ছিলাম ঠিক একটু আগে, সেই গ্রামটা থেকে প্রায় 24 কিলোমিটার দূরে 24 কিলোমিটার দূরে একটা সুন্দর গ্রাম আছে। এই হলো চারপাশ। আর এইখানে রয়েছে একটা টোম্ব, যেটা এখন দেখতে যাব আমরা। সেটার একটা খুব বড় প্রাধান্য আছে। আজ থেকে বহু বছর আগে, মানে স্টোন এজ যখন ছিল, সেই সময় ইলিরিয়ান সভ্যতা বলে একটা সভ্যতা ছিল। মানে যীশুখ্রিস্টেরও বহু বছর আগের কথা আমি বলছি। সেই সভ্যতায় যারা ছিল না, রাজা বা এরকম ধরনের যাদেরকে সমাজের হেড ধরা হতো, তাদের হলো এই টোম্বগুলো। এইখানে এখন তো এটা পুরো জঙ্গলে ঘিরে গেছে, জঙ্গলের মধ্যেই রয়েছে। এই টোম্বটা যেটা দেখছি সেটা তার ধ্বংসাবশেষ, সম্ভবত অনেক বড় একটা জায়গা ছিল তখন। সেইটার ধ্বংসাবশেষের কিছুটা অংশ সেই সময় থেকে আজ অব্দি রয়েছে। এই ফলো করছে আমাকে। এই হলো চারিপাশের অপরূপ প্রকৃতি। এই টোম্ব কই? ওদিকে? আসু, নাম বলু। আসু, নাম কি? নাম বলবে না, চলে গেল। আচ্ছা, হাঁপাতে হাঁপাতে একটা ইনফরমেশন একটু ভুল বললাম। আমি বললাম যে এইটা ছিল হলো স্টোন এজ থেকে, স্টোন এজ নয়, আয়রন এজের সময় ছিল। আমি আয়রন এজ না বলে স্টোন এজ বলে ফেলেছি। তো চলে এসছি, এখন দেখাচ্ছি। এই হলো সেই টোম্ব। তো স্বাভাবিকভাবেই এখন আহামরি কিছু তো নয়, দেখে তো একটা পুরনো হাভেলির মতোই ভাঙাচোরা মনে হচ্ছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ঢুকে দেখি কি আছে। আচ্ছা, ঢুকে এখানেই শেষ, কিন্তু এটা অনেক বড় ছিল। মানে এখানে লোকজন তো থাকতো, তো বড়ই থাকার কথা। এখানে এইদিকেও অনেক রয়েছে এই টোম্বের পার্ট। পুরোটাই একটা বিশাল বড় জায়গা জুড়ে এটা ছিল, কিন্তু এখন পুরোটাই ধ্বংস হয়ে গিয়ে শুধু ওইটুকুই রয়েছে। এইদিকে কি আছে দেখি। না, এইদিকে কিছু নেই, শুধু এই ধ্বংসাবশেষটুকুই রয়ে গেছে, এইটুকু। আর ভিউটা এখান থেকে গাছে আটকে যাচ্ছে। এখান থেকে ঠিক এইরকম একটা ভিউ। আরো সুন্দর ভিউটা একটু নিচে গিয়ে দেখাচ্ছি। এত পুরনো সভ্যতা ইউরোপে কিন্তু খুব রেয়ার, তাই না? মানে আমাদের ইন্ডিয়াতে প্রচুর রয়েছে, শুধু ইন্ডিয়া কেন, প্রচুর এশিয়াতে, আফ্রিকাতে প্রচুর এরকম কিছু রয়েছে। কিন্তু আমার মনে হয় এইটা মানে একটা ইউনিক দেশ, অ্যালবেনিয়া, যেখানে স্টোন এজের সময় থেকে শুরু করে এটা হলো আয়রন এজের সময়। এই সভ্যতাগুলোর কিন্তু ধ্বংসাবশেষ এখনো রয়েছে। এখান থেকে একটা সুন্দর গাছের মাঝখান থেকে একটা ভিউ জুম করে দেখাই। এই শুরু হচ্ছে উপরে পাহাড়। এটাও একটা ছোট্ট গ্রাম। বাবা বাবা, সুন্দরী গো সুন্দরী। ভীষণ খুশি, ভীষণ খুশি। এত খুশি রাখার জায়গাই নেই আমাদের কাছে। হ্যালো আবার। তো এখন আমি জাস্ট চলে এসেছি কোরচা নামে একটা শহরে এই দেশের। আর কোরচাটা হলো অ্যালবেনিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটা গ্রিসের খুব কাছে। তো এই জায়গাটার মধ্যে একটা গ্রিক ভাইব পাওয়া যেতে পারে। তো আমি একটু আগে এসেই আমি প্রথমে যেটা করেছি, আমার এখানে যে হোটেল বা গেস্ট হাউস, এয়ারবিএনবি নয়, গেস্ট হাউস টাইপেরই যেটা বুক করা ছিল, সেটাতে এসে এখানে সেলফ চেক ইন, মানে নিজে নিজে চাবি খুঁজে নিজে সবকিছু করতে হয়। এই হলো সেইটা। তো সেইটা করে নিয়েছিলাম।
করে এখন আমি জাস্ট জলের বোতল রাখতে এসেছি। লাগেজ এখনো তুলিনি, লাগেজ পরে তুলবো, কারণ এখন দেখতে হবে এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা। যে জায়গাটা নিয়েছি এই ঘরটা, সেই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা, তো একেবারে দেখি কোথায় কি খাবার পাওয়া যায়। খোলে না আমার এই হাতটা পুরো ব্লক আসলে। তারপরে আমি দেখবো যে কোথায় যাওয়া যায়। লাগেজ একদম লাস্টে তুলবো, এখন আর এনার্জি নেই। তো আগে আপনাদেরকে ঘরটা দেখিয়ে দিই কিরকম ঘর আর কি। তো ওইখান থেকে ডোরটা, যেটা এখন অন্ধকার, সকালে ভালো করে বাড়িটা দেখাবো। আর এই হলো আমার রুম 201। চাবি আমার হাতেই আছে, আমি লক করিনি যেহেতু আমি লাগেজ এখনো রাখিনি, তো খালি এই ব্যাগটা রেখে গেছিলাম। তো একদম ছোট্ট একটা রুম, জাস্ট এইটুকুই। ঢুকেই একটা চেয়ার, একটা ছোট খাট, জালনা, টিভি, এসি, হিটার। আর বোতলটা দেখে আমি বাথরুম দেখাই। ও এখানে একটা আলমারি টাইপের রয়েছে, আর এই হলো বাথরুম। এখানে আমি 1 নাইটই থাকবো, তো একদম পারফেক্ট। এটা কোরচা খুব সুন্দর একটা শহর, তো এটা তো আপনাদেরকে পরের ভিডিওতে ভালো করে শহরটা দেখাবো। এখন প্রচন্ড ঠান্ডা লাগছে, কেন জানি না, গাড়িতে গরমে ছিলাম বলে হয়তো। এখন এর টেম্পারেচার হচ্ছে এখানটা 3 ডিগ্রি। তো দেখি খাবার কি পাই, তারপরে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বাইরে বেরোতে গিয়ে দেখলাম বাইরে রীতিমতো বরফ পড়ছে, মানে স্নো পড়ছে। তো আমার মধ্যে আর কোনো রকম এনার্জি নেই। আবার এখন যাও 5 মিনিট 10 মিনিট হেঁটে, তারপরে আবার রেস্টুরেন্ট, আবার হেঁটে আসো, প্রচন্ড মানে টায়ার্ড লাগছে। তো সেই জন্য আমার কাছে একটা দুটো ইনস্ট্যান্ট নুডলস আছে, যেগুলো কাপ নুডলস গরম জল ঢেলে খেতে হয়। এখানে বয়লারও রয়েছে, তো আমি সেটাই করে নেবো এখন, সেটাই খেয়ে নেবো। খেয়ে এখন জাস্ট শুয়ে পড়বো, এখন আর এনার্জি নেই একটু আজকে আমার। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। টাটা।